নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যাশিতভাবেই প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মুর্শিদাবাদ লাগোয়া নদিয়ার ওই কেন্দ্রে 19শে জুন হবে ভোট গ্রহণ। এদিন এছাড়াও দেশে আরও 5টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এখনও পর্যন্ত বিজেপি বাম কেউই প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। উপনির্বাচনে ভোট গণনা হবে 23শে জুন। দেখুন। নদিয়ার কালীগঞ্জ 2021 সালের বিধানসভা ভোটে মসৃণ জয় পেয়েছিল তৃণমূল। 46,000-এরও বেশি ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের নাসিরউদ্দিন আহমেদ। গত ফেব্রুয়ারিতে তাঁর মৃত্যুতে ওই আসন শূন্য হওয়ায় অকাল ভোট। বাবার মৃত্যুর পর থেকেই দলীয় রাজনীতিতে সক্রিয় হন আলিফা। সেই সুবাদেই তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। কালীগঞ্জে প্রায় 53% ভোট পেয়ে জয়ী হয় রাজ্যের শাসক দল। প্রায় 60% সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে গতবার ভোট পায় 30%-এর কিছু বেশি। অবশিষ্ট ভোট গিয়েছিল বাম কংগ্রেস জোটের ভাগে। স্বভাবতই কালীগঞ্জ আসনে এবারেও এগিয়ে রয়েছে তৃণমূল। এইটুকু অল্প সময়ে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে বাবার যে সমস্ত অসম্পূর্ণ এবং অসমাপ্ত কাজগুলো আছে সেগুলোকে শেষ করার। প্রচুর স্কিম আছে যেগুলো জমা হয়ে অফিসে পড়ে আছে। আমি প্রথমেই দপ্তরগুলোতে গিয়ে ওই কাজগুলো আগে সমাপ্ত করতে চাই। অবশ্যই সার্বিক উন্নয়নকে মাথায় রেখেই বাবার সমস্ত স্কিম দেওয়া। তো বাবা সবসময় মানুষের যেটা উপকার হয় সেই কাজগুলোই করে এসছেন এতদিন। আমার বাবার কাজগুলো সমাপ্ত করাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। নির্বাচন ঘোষণার পরই আমরা আমাদের ছেলে কর্মীরা সেদিনই বিকালে দেয়ালে চুনকাম থেকে প্রোপাগান্ডা আমাদের শুরু হয়ে গেছে। আর প্রার্থী ঘোষণার ব্যাপার রাজ্য বামফ্রন্টের ও যে কোনো সময় প্রার্থী ঘোষণা করে দিতে পারে। মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির জেরে টেনে সংখ্যাগুরু হিন্দু ভোট বিভাজন উস্কে দিতে চেয়েছিল বিজেপি। কিন্তু এই আসনের ভোট বিন্যাসের সুযোগ নিয়ে বিজেপি ধর্মীয় বিভাজনে সমর্থক হলেও অঙ্কের হিসেবে ভোট জেতার সামান্যতম সম্ভাবনা নেই গেরুয়া বাহিনীর। অর্থাৎ কংগ্রেস ও বাম জোটের পাশাপাশি আইএসএফ প্রার্থী দিলে প্রধানত সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে তারা। তাতে তৃণমূল প্রার্থীর ব্যবধান কমার আশঙ্কা থাকলেও সর্বাগ্রে প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নেমে পড়ায় অ্যাডভান্টেজ তৃণমূলেরই। কলকাতা টিভি। আজ এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের এই যে আসন, এটা নিয়ে আমরা আলোচনা করব। 2026-এর নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের সুযোগ, এবং এক্ষেত্রে আমার মনে হয় শাসক বিরোধী প্রত্যেকেই নিজের নিজের প্রার্থীদেরকে যাচাই করে নিতে চাইবেন। হাতে খুব কম সময় রয়েছে, ফলত এই সময়ের মধ্যেই তারা যাচাই করে নেওয়ার একটা সুযোগ অন্তত পেয়ে যাবেন, অন্তত এই কেন্দ্রে। আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির প্রতিনিধিরা রয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুব্রত সরকার, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির পক্ষ থেকে অমিত চট্টোপাধ্যায়। অমিত, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি অমিত, আপনার কাছ থেকে রিয়াকশন নিতে চাইবো যে এই যে আপনারা 26-এর নির্বাচনকে পাখির চোখ করছেন, ঠিক আছে, আপনারা বলছেন 26-এ এ রাজ্যে পালাবদল হবে, কিন্তু কিভাবে হবে সেটার রূপরেখা বোধহয় এখনো তৈরি হয়নি। কিন্তু তার আগে এই যে একটা উপনির্বাচন, যেখানে আপনারাও হয়তো একটু পরখ করে নিতে পারতেন, কিন্তু এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা তো করেননি। পাশাপাশি রাজনৈতিক মহলে মনে হচ্ছে যে আপনারা এই উপনির্বাচনটা নিয়ে খুব একটা সিরিয়াস নন। কেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো একটা পারিবারিক দল নয় যে একজন মারা গেলেন তারপরে তার স্ত্রী পুত্র কন্যা। একটা গণতান্ত্রিক দল। আমাদের প্রার্থী বাছাইয়ের একটা সিস্টেম আছে। আমাদের বিধানসভা স্তর থেকে নাম উঠবে, সেই নাম জেলা রাজ্য হয়ে আমাদের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করবে দিল্লি। এটাই হচ্ছে আমাদের দলের সিস্টেম। তো আমাদের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। কাল পরশুর মধ্যেই প্রার্থী আমাদের ঘোষণা হয়ে যাবে। আর আরেকটা কথা বলতে চাই যে আমরা এখানে জয়ের জন্যই লড়ব। এই আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস অপরাজেয় নয়। 2016-তে প্রয়াত বিধায়ক তিনি কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
এবং আজকে যা পরিস্থিতি, কালীগঞ্জ লাগোয়া মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গেছে, মানুষ সশঙ্কিত ও আতঙ্কিত। শুধু তাই নয়, এই যে চাকরি চুরি, যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, নদিয়া জেলায় ওই কালীগঞ্জ বিধানসভার মীরাপলাশী হাই স্কুল থেকে সর্বাধিক শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে, সংখ্যাটা 13। আমি একজন শিক্ষক নেতা হিসাবে বলতে পারি, সবচাইতে বেশি শিক্ষকবিহীন বিদ্যালয় এবং বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয় ওই কালীগঞ্জ বিধানসভার মধ্যে আছে। যেটা তৃণমূল প্রার্থী বলছিলেন ওনার বাবার আরব্ধ কাজ সমাপ্ত করবেন নাকি শুনলাম একটা। তো দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ করা যায়নি, বিদ্যালয় উঠে গিয়েছে। এরকম সংখ্যা বললে আমি নাম অনেক কটাই বলে দিতে পারি। তো আমরা আমাদের যে দলীয় পদ্ধতি, তার মধ্যে থেকে আমরা প্রার্থী বাছাই হবে। লড়াইটা আমাদের সঙ্গে তৃণমূলের, এখানে বাম কংগ্রেস জোট কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা, বিভিন্ন আপনি বলতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে আপনি বললেন তৃণমূল অপরাজেয় নন, তাদেরকে হারিয়েছিল কিন্তু এই বাম কংগ্রেস জোট, আপনি নিজেই বললেন। এবং আপনি জানেন যে এই কেন্দ্রে কোন বিষয়টা ফ্যাক্টর হয়, সেটা 2016 সালের ঘটনা। আবারও আসবো আপনার কাছে নিশ্চয়ই। সেটা 2016 সালের ঘটনা। 2016 পরে 2021 হয়েছে, আবার 26-এর আগে আগে একটা মাঝখানে 9 বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ঠিক, অমিতদা আসবো আবারও আপনার কাছে, আমি সুব্রতদার কাছে আসবো। সুব্রতদা, অমিতদা যে বিষয়গুলো বললো, আমরা জানি যে এই কালীগঞ্জ বিধানসভাতে আপনারা 2021-এর নির্বাচনে প্রায় 53% ভোট পেয়েছিলেন। এখানে 60% মুসলিম অধ্যুষিত বা সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র, মানে একটা কেন্দ্র এটা, যার মধ্যে 30%-এর কিছু বেশি আপনারা এই সংখ্যালঘু ভোট পেয়েছিলেন। বাকিটা গিয়েছিল বলা যেতে পারে বাম কংগ্রেস জোটের দিকে। আমি প্রথমে অমিত বাবুর কথা ধরে শুরু করছি। অমিত বাবু বলেছেন বিজেপি অন্য দলের মতন কেউ মারা গেলে তার ফ্যামিলির কাউকে প্রার্থী করে না। অমিত বাবু হয়তো জানেন কিনা জানি না, সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ, চিরাগ পাসওয়ান রয়েছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রয়েছে। এগুলো সম্পর্কে অমিত বাবু না জানারই কথা, কারণ বিজেপির লোক বেশিরভাগই না জেনে কথা বলে। আর শিক্ষাক্ষেত্রের কথা বলছেন, নাসিরউদ্দিন আহমেদের নেতৃত্বে পলাশী কলেজ, পলাশীতে আপনার ITI কলেজ যেটা বিনোদন, এছাড়াও বিভিন্ন স্তরে ওই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে। আর যে একটা প্রোপাগান্ডা যে চাকরি SSCর যেটা ব্যাপার, সেক্ষেত্রে যে নিয়োগের মামলা এবং রায়, সেটা সারা দেশবাসীর কাছে পরিষ্কার, ম্যানিপুলেট এবং পলিটিক্যাল এজেন্ডার উপর ভিত্তি করে রায় হয়েছে, এবং সেটা খুব দ্রুতই মমতা বন্দ্যোপাধ্যায় রেস্কিউ করে ফেলেছেন। আর পশ্চিমবঙ্গের শুধুমাত্র কালীগঞ্জ নয়, কোনো ধর্ম কোনো কিছুর ভিত্তিতে বিজেপির আসা সম্ভব নয়। আপনারা যেটা 60%, 40% বলছেন, প্রচুর আসন রয়েছে যেখানে 10% মাইনরিটি, কিন্তু তৃণমূল কংগ্রেস জিতছে। তৃণমূল কংগ্রেস শুধু কালীগঞ্জ নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভা জিতবে। আর উনি যেটা 16 সালের কথা বলছেন, 21-এ তৃণমূল জিতেছে, 24-এর লোকসভাতে তৃণমূল ওখানে জিতেছে। বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন আর টিভিতে বসে রয়েছেন, বাস্তবে গ্রাউন্ডে কেউ নেই। পরিবারতন্ত্রের কথা বলছে, শুভেন্দু অধিকারীর বাড়িতে এবার লোকসভার কটা টিকিট গিয়েছিল, সে কি বিজেপি করে না? অমিতবাবু সেই উত্তরটা দিতে পারবেন? তার তো কেউ মরেনি, বেঁচে থাকা অবস্থাতে সব টিকিট তো তার বাড়িতে। তো তারা রাজনীতি করবে, নাসিরউদ্দিন আহমেদের কন্যা যোগ্য, তাকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের মধ্যে কোনো ক্ষোভ নেই, ক্ষোভ বিজেপির মধ্যে, এটা আশ্চর্য ব্যাপার। আর সেখানে মিডিয়া থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে, সুব্রতদা, এটা কি আপনাদের মধ্যে একটা ক্ষোভটা জাগিয়ে তোলা? বিজেপির তো এগুলো কোনো কাজ। আমাদের মধ্যে প্রার্থী নিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, 294টি আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিশ্বাস করি জোড়াফুল মমতা, কোন রকম পার্থক্য নেই। যখনই কেউ তৃণমূলের সিম্বলের প্রার্থী হয়ে গেল, তাকে আমরা মমতা রূপেই তাকে প্রার্থী হিসেবে মেনে নিয়ে প্রত্যেকটা কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে রাখবো। এবং আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত নদিয়া জেলার সর্বোচ্চ রেকর্ডে এবারের কালীগঞ্জ আসনে আলিফা আহমেদ জিতবে, এবং তার বাবার
যে সমস্ত কাজগুলি ইচ্ছা করেছিলেন বা যে সমস্ত কাজগুলি এখনো অসম্পূর্ণ রয়েছে সেই কাজগুলি খুব দ্রুত 26-এর আগেই শেষ হয়। অমিত দা, আর বিজেপির বেশ সুব্রত দা, আসবো, আবারও আসবো আপনাকে। প্রথম কথা উনি অনেক কিছুই ভাষা জানেন। 2 নম্বরই দল, সব কিছু তো ডুপ্লিকেট থেকে মানুষ হয়েছেন। চিরাগ পাসওয়ান বিজেপির সদস্য নন, উনি এলজেপির সদস্য, ফার্স্ট কথা। দ্বিতীয় হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি নিজে সাংসদ ছিলেন, হ্যাঁ, তার বাবা মারা গেছেন 2001 সালে, ঠিক আছে, সেটা ওনার জানার কথা না, তখন উনি কী রাজনীতি করতেন কি জানি না। বিষয় যেটা হচ্ছে, নাসিরউদ্দিন সাহেব বেঁচে থাকার সময় বারবার কালীগঞ্জ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সংবাদপত্রে এসছে, এবং ওনাদের প্রার্থী কাকে করবেন না করবেন সেটা ওনাদের বিষয়, সে বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তা উনি যে বললেন 294টা আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, যারা চুরিচামারি করে জেলে গিয়েছেন এবং এখনও জেলে আছেন, সেই চুরির দায়টাও কিন্তু মমতা ব্যানার্জিকেই নিতে হবে। তার পাশের তো তেওয়াট্ট কেন্দ্রে তাপস শাহ মারা গেলেন, কিন্তু কোর্ট বলেছে মারা গেলেও তদন্ত চলবে। আমরা তো এই কথাটাই বারবার বলে আসছি। সুব্রতদার কাছ থেকে উত্তর নিয়ে নেবো, এটা একটা বিরতিতে যাবো আমি, অমিত দা, বেশ আমি একটা বিরতিতে যাবো, সুব্রতদার কাছ থেকে উত্তরটা নিয়ে নেবো। অমিত দা, সুব্রত দা। না আমি বলি, শুনুন, উনি যে কথাটা বললেন যে অবশ্যই যদি কেউ অন্যায় করে থাকে তার দায় নিয়ে সে জেল খাটবে। অলরেডি পার্থ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছেন, তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তার দায় তার। এবং তারপরে যারা যারা গিয়েছিলেন, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কোনো রকম এভিডেন্স প্রমাণ করতে পারেনি, ক্যান্ডিডেট আপনার দলনেত্রী দেশের না কথা আপনাকে বলতে দিতে হবে, কথা আমাকে বলতে দিতে হবে। আপনি তো কথা বলার মধ্যে আপনার সময় দাও কথা বলুন, আপনাকে বলতে দিতে হবে না, কথাটা বলতে দিন। আমি সঞ্চালক ঋষিকেশ, 14 সালের আগে যখন ভারতবর্ষে কোথাও জঙ্গি হামলা হলে পরে দুর্বল প্রধানমন্ত্রী মনমোহন সিংকে যখন চুরি পাঠানো হতো, আর আজকে 56 ইঞ্চি প্রধানমন্ত্রী পাকিস্তানের জঙ্গি হামলার সময় কেন করে থাকে? কেন সর্বদলীয় বৈঠক এড়িয়ে যান? কেন সর্বদলীয় বৈঠক এড়িয়ে যান? কেন সর্বদলীয় বৈঠক এড়িয়ে যান বলুন তো? নরেন্দ্র মোদী আজকে ভারতবর্ষের বুকে শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করলেন, একটা বিদেশি দেশ বলবেন যে এই যে জঙ্গি হামলার পরে ভারতকে সমর্থন করলেন? উনি তো শুধু সারা বিশ্ব টোটো করে ঘুরে বেরিয়েছেন, মানুষের কোন সমর্থন নিয়েছেন? ডাকা হয় না। তৃণমূলের কাছ থেকে আমরা কি করে অল পার্টি নিয়ে চলতে হয় শিখবো? তৃণমূলের কাছ থেকে শিখবো। এই যে মুর্শিদাবাদে তৃণমূলের, আপনি সর্বদলীয় বৈঠকে কিসের জন্য প্রধানমন্ত্রী অনুপস্থিত আপনি বলতে পারেন? বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন। একটা বিরতি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি সুব্রতদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে এই যে গতবার আপনারা যে 60% সংখ্যালঘুর মধ্যে 30% ভোট আপনাদের দিকে গিয়েছিল, 60% সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকা, গতবার মানে আমি বলছি 2021 সালে, এবং বাকিটা বাম কংগ্রেসের দিকে গিয়েছিল। তো এবার যদি দেখা যায় যে বাম কংগ্রেসও প্রার্থী দিল তারা জোটবদ্ধ হয়ে, আবার আইএসএফ আলাদা প্রার্থী দেয় যদি, তাহলে কি কিছুটা সমস্যা বাড়বে, আপনাদের চাপ বাড়বে? মানে আপনাদের বলি, দেখুন, আইএসএফ, সিপিআইএম বা কংগ্রেস, বিজেপি, তারা সারা বছর কিন্তু মানুষের পাশে থাকে না। ভোট আসলে দেয়াল লেখে মানুষকে বলে, তৃণমূলের বিরুদ্ধে বলে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে। বাস্তব যেটা মানুষের পাশে সারা বছর থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প। তাই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে। কোনো অঙ্কই এখানে কাজ দেবে না, 60, 40, 30, 32 কোনো অঙ্ক কাজ দেবে না। কালীগঞ্জবাসী তৃণমূলের সঙ্গেই আছে, তৃণমূলের সঙ্গেই থাকবে, এই ব্যাপারে নিশ্চিন্ত। কারণ মানুষ তো চিন্তা করবে কারা কাজ করবে। ওরা মহারাষ্ট্রে আসছে, মধ্যপ্রদেশে আসছে, একটা কথা বলে আসছে, যে তারপরে অন্যরকম কাজ করছে, সেই চিন্তাটা তো মানুষ করছে। আমি যদি আপনার কথাই ধরে নিই যে যে ধরনের অত্যাচার মানুষের মধ্যে, সুব্রতদা প্লিজ একটু শুনুন, আপনার কথাই যদি ধরে নিই যে মানুষ যারা কাজ করবে তাদেরকে ভোট দেবে, ঠিক কথা, কিন্তু আপনাদের কথা অনুযায়ী আমি বলবো কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধীরা যেটা বলেন যে কেন্দ্রীয় সরকার কাজ করে না, কেন্দ্রের শাসক দল বিজেপি এখন তো আরো শরিক দল রয়েছে, তাহলে মানুষ
কি কারণে তাদের প্রতি 5 বছর অন্তর ভোট দিয়ে যাচ্ছে? কত পার্সেন্ট ভোট পেয়ে সারা দেশে ক্ষমতা এসছে বিজেপি, একটু ভাবুন তো দেখি। এটা ভেবে কি হবে? কত পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় এসছে সেটা দেখুন। না না, যদি 1% ভোট পেয়েও তারা ক্ষমতায় বসতে পারে তো বসলো। ক্ষমতায় এসছে না না, 1% ভোট পেয়ে ক্ষমতায় আসার মানে তো বিরোধীরা তো বেশি ভোট পেয়েছে। বিরোধীরা বেশি পেলেও তো তার মানে বিরোধীরা তো একজোট হতে পারছে না, সে কারণেই না তার সুফল নিচ্ছে শাসক দল। এটা আপনি তো আমার সঙ্গে একমত হলেন। না না, আপনি তো আমার সাথে একমত হলেন। না, আমার বক্তব্য সেটাই যে তাহলে আমি একমত হয়েই তো জিজ্ঞেস করলাম। আমি তাহলে কি করে বছরের পর বছর এই দলকে বেছে নিচ্ছে? তার মানে যে কাজ করলেই ভোট পায় এমনটা নয় তো। না না, বছরের পর বছর বেছে নেয়নি তো। সব থেকে আপনি কত কম মার্জিন, বেশিরভাগ প্রায় 60টার কাছাকাছি আসন, যেখানে 1000-এর কাছাকাছি মার্জিনে বিজেপির কেন্দ্রের লোকসভার প্রার্থীরা সব জিতেছে। তারা যদি 1000 খানেক ভোট বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যদি বিভাজন না থাকতো, তারা কি যেতে পারতো সংসদে বলুন তো? আজকের প্রধানমন্ত্রী অন্য কেউ থাকলে পাকিস্তান 2 টুকরো আবার হতো, বালুচিস্তানের মতন। সেই 71 সালের মতন যখন হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তান, আজকে নরেন্দ্র মোদীর জায়গায় যে কেউ প্রধানমন্ত্রী থাকলে ভারতবর্ষের, ওই ট্রাম্পের আঙ্গুলি হেলনে নড়তো না, তাহলে পরে আজকে বালুচিস্তান আর পাকিস্তান দুটো ভাগ আবার হতো। এটার সাথে এটার উত্তর হলো না। যাই হোক, আমি অমিতদার কাছে আসবো। অমিতদার কাছে আসবো। অমিতদা, না না অমিতদা, আমার প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন আছে। এই যে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছে, এখানে যদি বাম কংগ্রেস প্রার্থী দেয়, জোটবদ্ধ হয়ে যদি লড়ে, আইএসএফ যদি লড়ে, তাতে কি এবং আপনি যেমন বলছিলেন যে মুর্শিদাবাদের ঘটনা, সেটাকে যদি আপনারা ভোট বাক্সে কাজে লাগাতে পারেন, কারণ এটা নিয়ে তো আপনারা অলরেডি রাজনীতি করার একটা অভিযোগও উঠছে আপনাদের বিরুদ্ধে, তো এই যে বিভাজনটাকে যদি আপনারা করতে পারেন, তাতেও কি আপনাদের খুব বেশি সুবিধা হবে? এই কেন্দ্রে আপনারা কি জয়লাভ করার মতন জায়গায় পৌঁছতে পারবেন? শুনুন, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রথম থেকে রাজনীতি এবং মিথ্যাচার একজনই করছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই তিনি বলেছেন যে বহিরাগতরা এসে নাকি ধরা পড়লো প্রত্যেকেই ওখানকার স্থানীয় ব্যক্তি। দাঁড়ান, আপনার সময় কথা বলিনি। প্রত্যেকেই ওখানকার স্থানীয় ব্যক্তি এবং তারা তৃণমূল কংগ্রেস করে। তৃণমূলের প্রাক্তন পৌরপ্রধান। আপনার দলের কেউ বলেননি যে বাংলাদেশ থেকে এসে ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেছে? এসছে, রিপোর্ট এসছে, উঠে এসছে। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা একবারও বলিনি। আপনার দলে কেউ বলেনি? বাংলাদেশ থেকে এসছে দুষ্কৃতীরা। কতখানি এটা তো আপনাদের স্বরাষ্ট্রমন্ত্র অমিত শাহ দপ্তর থেকে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে লোক এসেছে। তাহলে আপনি অমিত শাহর কথা মানবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মানবেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মানবেন না, আপনি সেটা করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মানবেন না, বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে। দেখুন অমিত দা, মুর্শিদাবাদের ঘটনা এখন ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি না। অমিত দা প্লিজ, আমি বলছি এটার কোন, এই যে ঘটনাগুলো, যে সংখ্যালঘু ভোট ভাগাভাগি, কোথাও গিয়ে আপনাদের সুবিধে করবে কি? চাকরি যাবে না। আবার আপনি চলে গেলেন একজনেরও চাকরি যাবে না। এখানে আমি যেটা বলছি সেইটা একটু অঙ্কে আসুন না। 7ই এপ্রিল নেতা, দেখুন, সিপিএম, তৃণমূল এবং আইএসএফ, কংগ্রেস, এরা একই রসুনের কোয়া, গোড়া সব এক জায়গাতে, ঠিক আছে? সুতরাং এরা প্রত্যেকেই আমাদের বিরোধী। কে কোথায় কার সঙ্গে কি অ্যাডজাস্টমেন্ট করছে সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা নিজেদের শক্তিতেই লড়বো এবং প্রতিশ্রুতি রক্ষার কথা এটা উনি বলছিলেন, সেই প্রসঙ্গে বলছি। বলেছিলেন কারুর চাকরি যাবে না, কিন্তু অলরেডি গ্রুপ ডি এর চাকরি চলে গিয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু সমাজের সঙ্গে তৃণমূল তঞ্চকতা করছে। ওবিসি সার্টিফিকেট সংখ্যালঘুদের দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল হয়ে গিয়েছে। আরে রিট পিটিশন, ফল আসতে দিন। ওই আপনি ভুল করছেন তো, তখন তো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2009 সালের ওবিসি সার্টিফিকেটের মামলার কথা বলে, তখন তো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2009 সালের পরে 11, 12, 14 যতগুলো সাবকাস্টকে ঢুকিয়েছিলেন সবাই তো বাতিল হয়েছে। আজকে ওনাদের জবাব দিতে হবে, কেন কলেজে ভর্তি হতে পারছে না, কেন বিদ্যালয়ে মেধা তালিকা বেরোচ্ছে না।
সমস্ত সেটার উপরে তো তৃণমূলের কোর্টের কেস ওবিসি চলছে, রাজনীতির সেটা জন্য। রায় বেরোলে পরে ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু অমিত দা আমরা তো দেখছি এই যে শিক্ষক নিয়োগ, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা যতটা বলা হচ্ছে, রাজ্যের একাধিক মন্ত্রী জেলেও গিয়েছে। সবথেকে বেশি দুর্নীতি উত্তরপ্রদেশ শিক্ষক নিয়োগে। সুব্রত দা, 69,000 প্যানেল বাতিল হয়েছে। সুব্রত দা প্লিজ, সবথেকে আপনি উত্তরপ্রদেশে গিয়ে আন্দোলন করুন না, আপনি উত্তরপ্রদেশে কুণাল ঘোষকে নিয়ে গিয়ে আন্দোলন করুন। এগুলো তো ভোট বাক্সে তার কোনো এফেক্ট হয় না। কুণাল ঘোষকে অমিত দা, ভোট বাক্সে কোনো এফেক্ট কেন হচ্ছে না? উত্তরপ্রদেশে গিয়ে আন্দোলন করুন। যাই হোক, আমাদের আজকে আর সময় নেই, আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে। হয়তো আগামী দিনে আবারও এই কেন্দ্র নিয়ে আলোচনা হতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। নারদ, অমিত দা এবং সুব্রত দা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।